হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ভিভিটি আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা করব, প্রথম কথা হচ্ছে যে পসিবিলিটিস অফ ওভারল্যাপিং। ঠিক আছে, মানে দুটো যে কোনো অরবিটাল তাদের মধ্যে যদি আমি ওভারল্যাপিং করাতে যাই তাহলে ওভারল্যাপিং হবে কিনা এবং হলে বন্ড ফর্মেশন হবে কিনা, যদি বন্ড ফর্মেশন হয় তাহলে কী ধরনের বন্ড ফর্মেশন হবে, আমরা এটা নিয়ে আজকে আলোচনা শুরু করব। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যদি তোমরা ভ্যালেন্স বন্ড থিওরির এর আগের যে দুটো ভিডিও আমি আপলোড করেছি সেইগুলো যদি তোমরা না দেখো তাহলে আজকের ভিডিওটা কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে তোমরা সেই দুটো ভিডিও আগে দেখে নাও, আই বাটনে ক্লিক করো, এক্ষুনি দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, আগে সেই দুটো দেখে তারপরে এই ভিডিওটা দেখা শুরু করো। ওকে, তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো, আর খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। আচ্ছা, পসিবিলিটিস অফ ওভারল্যাপিং এইটা পড়ার আগে আমরা জাস্ট তিনটে পয়েন্ট আমি তোমাদেরকে বলে নিচ্ছি। এক হচ্ছে এস অরবিটাল ফর্মস সিগমা বন্ড অনলি, ইট ক্যানট ফর্ম পাই বন্ড অর ডেল্টা বন্ড। এ তো অবভিয়াস, কারণ সিগমা এস অরবিটালে খালি একটাই ফেজ হচ্ছে, হয় প্লাস লিখবো অথবা মাইনাস লিখবো। এবার একটাই ফেজ প্লাস একটাই লোব, হ্যাঁ না, একটা স্ফেরিক্যাল পুরোটাই একটাই লোব। পাই বন্ড বানাতে গেলে তো টু লোব ইন্টারাকশন হওয়া দরকার, এক। দু নম্বর হচ্ছে পাই বন্ড বানাতে গেলে প্যারালাল ওভারল্যাপ হওয়া দরকার। যেহেতু এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, সব দিক থেকেই একই রকম, সুতরাং ও যেদিক থেকেই যাক না কেন, অ্যাক্সিস এক্স ওয়াই জেড যাই হোক না কেন, যে অ্যাক্সিস বরাবরই ও এগোক না কেন, ওর ক্ষেত্রে সেটা ওই হেড অনই হবে আর কি, মানে অ্যাক্সিয়ালি হবে, মুখোমুখিই হবে, কখনোই কারোর সঙ্গে প্যারালাল হবে না। দু নম্বর হচ্ছে পাই বন্ড বানাতে দুটো লোব, ডেল্টা বন্ড বানাতে চারটে লোব দরকার হয়, কিন্তু এর তো একটাই লোব, সুতরাং ডেফিনেটলি ও সিগমা ছাড়া অন্য কোনো বন্ড বানাতেই পারবে না। ক্লিয়ার? পি অরবিটাল কী করে? সিগমা এবং পাই বন্ড বানায়, আমরা দেখেছি অলরেডি এক্সাম্পল। পাই বন্ড বানাতে টু লোব ইন্টারাকশন করতে পারে পাই বন্ড, এই যে টু লোব প্যারালাল ওভারল্যাপ হলে টু লোব ইন্টারাকশন, আর হেড অন হলে ওয়ান লোব ইন্টারাকশন। সুতরাং সিগমা পাই দুটোই হবে। আর ডেল্টা বানাতে পারবে না কেন? কারণ ডেল্টা বন্ড বানাতে গেলে ফোর লোব ইন্টারাকশন হয়, ওর তো লোবই আছে দুটো, তাহলে ও ফোর লোব ইন্টারাকশন কোত্থেকে বানাবে, রাইট? তাহলে ডেল্টা বন্ড ও বানাতে পারে না। আচ্ছা, এবার দেখো, এইটা খুব ইন্টারেস্টিং। ডি অরবিটাল তিন রকমের বন্ডই বানাতে পারে, সিগমা, পাই এবং ডেল্টা, কিন্তু তাদের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। ডি জেড স্কোয়ার শুধুমাত্রই সিগমা বন্ড বানায়, পাই ডেল্টা বানাতে পারে না। দেখো, ডি জেড স্কোয়ার তো এরকম দেখতে হয়, একটা দুটো লোব থাকে আর একটা রিং থাকে, তাহলে ডেল্টা বন্ড ডেফিনেটলি বানাতে পারবে না, তোদের কাছে সিগমা বানাতে পারবে। তার মানে পাই ডেল্টা বানায় না, তার কারণে দুখানা লোব, চারটে লোবই নেই, তাহলে ডেল্টা বন্ড বানানোর প্রশ্নই নেই। এবার হচ্ছে পাই বন্ড যদি ও বানাতে যায় তাহলে আর একটা যে ডি জেড স্কোয়ার, এবার যখন এরা পরস্পরের মুখোমুখি আসতে যাবে, এই দুটো অরবিটাল পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করার আগে এই রিংটার সঙ্গে এই রিংটা ধাক্কা লেগে যাবে, ঠিক আছে? ফলে ওভারল্যাপ হতে পারবে না, সুতরাং ডি জেড স্কোয়ার কেবলমাত্রই সিগমা বন্ড বানাতে পারবে, রাইট? ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিএক্স জেড এরা কেবল পাই এবং ডেল্টা বানাতে পারে, সিগমা বানাতে পারে না। তাহলে সিগমা কেন বানাতে পারে না সেটা আগে বলছি, ঠিক আছে? এইটা উপরটা একটু মুছে নিই। তাহলে ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড এদের কেমন দেখতে হয় দেখো। তাহলে এইটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস হয়, তাহলে ডিএক্স ওয়াই সে এইরকম হচ্ছে তার লোবগুলো। এবার একটু আমি কি বললাম, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা ডিএক্স ওয়াই অরবিটাল। আমি একটু আগে বললাম যে অরবিটালগুলো এই যে যাচ্ছে, অ্যাপ্রোচ করছে, ওর যাওয়াটা সবসময় হবে অ্যালং অ্যান অ্যাক্সিস, মানে ওকে এই অ্যাক্সিস বরাবর যেতে হবে, বা এই অ্যাক্সিস বরাবর আসতে হবে, বা এই সামনের দিকে আসতে হবে, সামনের দিকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার সিগমা বন্ড কেন বানাতে পারে না? দেখো, যখন ও এই অ্যাক্সিস বরাবর যাচ্ছে আর এর মতন আরও একজন এখানে আছে, সাপোজ আর একটা আঁকছি আমি, তা যদি ও এদিকে আসে তাহলে কি হবে? টু লোব ইন্টারাকশন হয়ে যাবে, তো ওয়ান লোব হতে পারবে না। তো ওয়ান লোব হতে গেলে ওকে একদম এই ডায়াগোনালি যেতে হবে, তাহলে যদি এদিক থেকে ডায়াগোনালি কেউ একজন আসে তাহলে এই একটা লোবের সঙ্গে আর একটা লোবের ওয়ান লোব ইন্টারাকশন হবে, কিন্তু ডায়াগোনালি যাওয়াটা ইম্পসিবল। সবসময় অরবিটালগুলো যাবে হচ্ছে অ্যাক্সিস বরাবর, তাহলে যদি এরা পরস্পরের মুখোমুখি আসে তাহলে টু লোব ইন্টারাকশন পাই বন্ড তৈরি হবে। আর
এর সামনে ধরো এখানে একজন আছে, সে যদি এই দিকে যায় এর কাছে, তাহলে ফোর লোভ ইন্টারাকশন হয়ে যাবে, তাই না? দেখো আমি যদি একটা মডেলটা আরেকবার দেখাই তোমাদের, তাহলে একটা এরকম রয়েছে, আর একটা যদি সামনে থেকে এইভাবে যায়, তাহলে এইভাবে যদি ইন্টারাকশন হয়, এটা কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি যাওয়া আসা করে ওরা, ওভারল্যাপিং হয়, তাহলে ডেল্টা বন্ড তৈরি হবে, রাইট? আর যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে তাহলে টু লোভ ইন্টারাকশন, পাই বন্ড। আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবরও যায় তাহলেও টু লোভ ইন্টারাকশন, পাই বন্ড। তাহলে এ কেবলমাত্রই পাই বন্ড আর ডেল্টা বন্ড বানাতে পারবে, সিগমা বন্ড বানাতে পারবে না। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো ও খালি সিগমা বন্ড বানাতে পারে আর ডেল্টা বন্ড বানাতে পারে, পাই বন্ড বানাতে পারে না। কেন? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেমন দেখতে হয় দেখো, তোমরা যদিও জানো কেমন হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্টিল আমি আরেকবার এঁকে নিচ্ছি। তাহলে এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার অরবিটালগুলো যাবে আসবে অ্যাক্সিস বরাবর, তো এইটা ধরো একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইটা আর একটা। এবার যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে ওয়ান লোভ ইন্টারাকশন, রাইট, সিগমা বন্ড। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আসে তখনও ওয়ান লোভ ইন্টারাকশন, সিগমা বন্ড। যদি জেড বরাবর আসে তাহলে ফোর লোভ ইন্টারাকশন, ঠিক আছে, ডেল্টা বন্ড। তাহলে টু লোভ হতে গেলে ওকে কিভাবে আসতে হবে? এইভাবে আসতে হবে না, ডায়াগোনালি আসতে হবে, এসে টু লোভ ইন্টারাকশন হতে হবে। কিন্তু ডায়াগোনালি আসা পসিবল নয়, সবসময় ওকে অ্যাক্সিস বরাবরই আসতে হবে। যে কোনো অরবিটাল সবসময় অ্যাক্সিস বরাবর যাওয়া আসা করবে, ডায়াগোনালি যেতে পারবে না। সুতরাং ও কেবলমাত্রই পাই এবং সিগমা এবং ডেল্টা বানাবে, পাই বন্ড বানাতে পারবে না। বোঝানো গেল? এইবার আমরা আসছি সেই পার্টটাতে। তাহলে কি হবে, কনসেপশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তখন আর তোমাকে মুখস্থ করতে হবে না যে এই অরবিটালের সঙ্গে এই অরবিটালের ইন্টারাকশন হলে কী ধরনের বন্ড তৈরি হবে, তুমি নিজেই ভাবতে পারবে, ইমাজিনেশন পাওয়ারটা তুমি তৈরি করতে পারবে। এবং এই ইমাজিনেশন পাওয়ারটা আমাদের পরবর্তীকালে ফিজিক্যাল কেমিস্ট্রির সলিড স্টেট এবং এন্টায়ার অর্গানিক কেমিস্ট্রি, স্টিরিওআইসোমেরিজম এবং সেই রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেইখানে আমাদের খুব কাজে লাগবে। ইমাজিনেশন পাওয়ারটা খুব দরকার। দেখো আমাদের হেডিং হচ্ছে পসিবিলিটিস অফ ওভারল্যাপিং হওয়ার ফলে বন্ড তৈরি হওয়ার পসিবিলিটি কতটা আছে সেইটা আমরা দেখতে চাইছি, ঠিক আছে? সাপোজ এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসটা বোর্ডের প্লেন থেকে এই সামনের দিকে বেরিয়ে এসছে এবং পেছনের দিকে গেছে, ঠিক আছে, এইভাবে পারপেন্ডিকুলার। এবার আমাদের প্রথম আমরা দেখব যে পসিবিলিটি, আমরা এস অরবিটালের সঙ্গে এস অরবিটালের আমরা ইন্টারাকশন মানে ওভারল্যাপিং করাবো। এবার এই অ্যারো সাইনের উপর আমি যেটা লিখছি, যদি আমি এক্স লিখি তাহলে তার মানে হবে যে দুটো এস অরবিটাল এক্স অ্যাক্সিস বরাবর পরস্পরের কাছাকাছি আসছে, ঠিক আছে? এখন এস অরবিটাল আমি একটু আগেই বললাম যে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, যে অ্যাক্সিস বরাবর নিজেদের কাছে আসুক না কেন সবগুলোই হবে হেড অন ওভারল্যাপিং মানে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। তাহলে এক্স ওয়াই বা জেড যে অ্যাক্সিস বরাবরই আসুক না কেন আমরা সবসময় সিগমা বন্ডই পাবো, রাইট? ধরো এরকম দুটো এস অরবিটাল এক্স অ্যাক্সিস বরাবর এলেও হেড অন কলিশন, ওয়াই বরাবর এলেও হেড অন কলিশন, আর জেড বরাবর এলেও হেড অন কলিশন, সুতরাং প্রত্যেকবারই সিগমা বন্ড। এবার দেখো যদি আমরা এস এর সঙ্গে পি রাদার পি এক্স যদি বলি, এস এর সঙ্গে পি এক্স, এবার যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে তাহলে কি হবে, পি এক্স, ধরো এটা পি এক্স এক্স অ্যাক্সিস বরাবর আর এটা হচ্ছে এস, তাহলে পরস্পর আসলে কি হবে, হেড অন কলিশন হচ্ছে, সিগমা বন্ড তৈরি হবে ন্যাচারালি, সিগমা বন্ড। কিন্তু এরাই যদি পরস্পর ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর পরস্পরের দিকে আসে তাহলে কি তৈরি হবে, দেখো এটা পি এক্স অরবিটাল, আবার বলছি এক্স অ্যাক্সিস বরাবর আছে মানে পি এক্স অরবিটাল ভাবো এটাকে, ঠিক আছে, আর এটা ভাবো এস অরবিটাল। এবার এতক্ষণ ওরা এক্স অ্যাক্সিস বরাবর আসছিল বন্ড হচ্ছিল, এবার যদি ওরা ওয়াই বরাবর যায় তাহলে কি হবে, ওয়াই বরাবর যদি যায় ছবিটা কীরকম দেখতে হবে, দেখো ছবিটা ভাবো এরকম দেখতে হবে, এইটা হচ্ছে পি, এই হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এইটা হচ্ছে এস, এখানে হচ্ছে এস, তো এরা যদি পরস্পরের কাছাকাছি যায় তাহলে এইরকম একটা ছবি হবে না আবার। এবার এইরকম ছবি হবে মানেই পজিটিভ ইন্টারাকশান আর নেগেটিভ ইন্টারাকশান পরস্পরকে ক্যান্সেল আউট করবে, তাই না?
কারণ এটা যদি পুরোটাই প্লাস ওয়েভ ফাংশন হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস, তো পজিটিভ ইন্টারাকশান নেগেটিভ ইন্টারাকশানকে ক্যান্সেল আউট করবে, সুতরাং কোনো বন্ড ফর্মেশন হবে না। তাহলে আমরা লিখব যে ওয়াই অ্যাক্সিস বরাবর নো বন্ড, কোনো বন্ড ফর্মেশন হবে না। একই রকমভাবে যদি জেড অ্যাক্সিস বরাবর হয়, মানে এটা পি এক্স অরবিটাল আর জেড যদি এদিক থেকে যায় তাহলেও ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর মাঝখান থেকে, সুতরাং এরকমই একটা সিচুয়েশন হবে এবং কোনো বন্ড ফর্মেশন হবে না। তাহলে এক্ষেত্রেও নো বন্ড। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পি এক্স অরবিটাল যদি এক্স অ্যাক্সিস বরাবর যায়, এক্স যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয় এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি যায় তাহলেই ও বন্ড তৈরি করবে সিগমা বন্ড, আদারওয়াইজ নো বন্ড। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা এস এর সঙ্গে যদি পি ওয়াই ইন্টারাকশন করাই তাহলে বলো কখন বন্ড তৈরি হবে? নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড তৈরি হবে, তাই না? পি ওয়াই, এই পি ওয়াই, আর এটা হচ্ছে এস অরবিটাল, হেড অন কলিশন, বন্ড তৈরি হলো। কিন্তু এটাই যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে এই মাঝামাঝি হবে, এরকম হয়ে যাবে আবার, বোঝাতে পারছি আশা করি। তাহলে এখানেও নো বন্ড, আর জেড অ্যাক্সিস বরাবরও নো বন্ড। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা এসের সঙ্গে পি জেডের ইন্টারাকশন করা যাচ্ছে, এখানে আমি লিখতে ভুলে গেছি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, আরও একটা জিনিস লিখি, কোথায় লিখব, এই অ্যারো সাইনের ওপরে আমি যে কথাগুলো লিখছি সেগুলো, সেই শব্দগুলো এক্স ওয়াই জেড, এগুলো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও তুমি দেখো, এক্ষেত্রেও কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর নো বন্ড, ওয়াই অ্যাক্সিস বরাবরও নো বন্ড, জেড অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড। বোঝাতে পারলাম? কপি করো। কোর্স হচ্ছে দেখো, আমরা পি এক্স এর সঙ্গে পি এক্স এর ইন্টারাকশন করাচ্ছি, মানে ওভারল্যাপিং করাচ্ছি। পি এক্স এর সঙ্গে পি এক্স এর, আই রিপিট, পি এক্স এর সঙ্গে পি এক্স এর আমরা ওভারল্যাপিং করাচ্ছি। তাহলে দেখো আমি আবারও দুটো লোব বানিয়ে নিই, তাহলে বোঝাতে পারবো। তাহলে এটা একটা পি এক্স, এটা একটা পি এক্স, এক্স অ্যাক্সিস বরাবর যদি ওরা আসে, সিঙ্গেল লোব ইন্টারাকশন মানে সিগমা বন্ড। ওরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আসে, প্যারালাল ওভারল্যাপ হচ্ছে না, ওয়াই অ্যাক্সিস বরাবর এলে প্যারালাল ওভারল্যাপ পাই বন্ড, আর এইভাবে জেড অ্যাক্সিস বরাবর এলেও প্যারালাল ওভারল্যাপ পাই বন্ড, রাইট? তাহলে যে অ্যাক্সিস বরাবর, যে অ্যাক্সিস হচ্ছে ওদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর এলে সিগমা, আদারওয়াইজ পাই। ঠিক আছে, একই রকমভাবে পি ওয়াই আর পি ওয়াই যদি ইন্টারাকশন করে তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা, আর এস আর জেড অ্যাক্সিস বরাবর যদি পরস্পরের দিকে অ্যাপ্রোচ করে, ওভারল্যাপ করে, তাহলে পাই বন্ড তৈরি করবে। একই রকমভাবে যদি আমরা ভাবি যে পি জেডের সঙ্গে আমরা পি জেডের ওভারল্যাপ করাচ্ছি, তাহলেও জেড অ্যাক্সিস বরাবর এলে সিগমা, আর ওয়াই এবং এক্স অ্যাক্সিস বরাবর এলে পাই। আমি আরও একবার এটাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কনফিউশন যদি থাকে ক্লিয়ার হবে। দেখো জেড অ্যাক্সিস মানে আমি কি বলছিলাম, যে আমাদের বোর্ড থেকে বাইরে বেরিয়ে এসছে এরকম অ্যাক্সিসটা, তাহলে এই অ্যাক্সিস বরাবর যদি পি অরবিটাল থাকে তাহলে এটা পিজেড, তাহলে এটা পিজেড, এটাও পিজেড। এবার পিজেড যদি জেড অ্যাক্সিস বরাবর আসে তাহলে সিঙ্গেল লোব ইন্টারাকশন, সিগমা বন্ড। কিন্তু এরা যদি এই এক্স অ্যাক্সিস বরাবর আসে তাহলে পাই বন্ড, আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আসে তাহলেও পাই বন্ড, টু লোব ইন্টারাকশন প্যারালাল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা দেখো, ডি অরবিটাল বলা লাগে, যদি আমি পি এক্স এর সঙ্গে পি ওয়াই এর ওভারল্যাপ করি তাহলে কি হবে? পি এক্স এর সঙ্গে পি ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর। খুব ভালো করে লক্ষ্য করো, এটা পি এক্স, এটা পি ওয়াই। ঠিক আছে, তাহলে যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে তাহলে নিউক্লিয়াসের সঙ্গে এর ওভারল্যাপ হলো না? দেখতে কিরকম হবে বলো তো ব্যাপারটা? ছবিটা যদি আঁকি তাহলে দেখো ব্যাপারটা দেখতে এরকম হবে, এই একটা অরবিটাল যাচ্ছে এইদিকে, আরেকজন এইভাবে আসছে, মানে এটা পি এক্স আর এটা পি ওয়াই যদি এইভাবে আসে, তার মানে ইন্টারাকশানটা এরকম হবে। তার মানে আবারও এটা ধরো প্লাস, এটা মাইনাস, মানে আবারও কি হবে? নো বন্ড, মানে কোনো বন্ড হবে না। তাহলে নো বন্ড এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আসে একই ব্যাপার, এটা পি এক্স,
এটা পি ওয়াই, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আসে তাহলে নো বন্ড, যদি জেড অ্যাক্সিস বরাবর যায় তাহলেও নো বন্ড, কোনো সময়ই কোনো বন্ড তৈরি হবে না। তাহলে এটা যদি পি এক্স আর পি ওয়াই এর ক্ষেত্রে এটা সম্ভব হয়, তাহলে একই রকমভাবে পি এক্সের সঙ্গে পি জেড করলেও সেম রেজাল্ট, পি ওয়াই এর সঙ্গে পি জেড করলেও সেম রেজাল্ট। তা ওগুলো আমি আর লিখছি না, তোমরা চাইলে ওগুলোও লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে কি বললাম, পি এক্সের সঙ্গে পি জেড করলেও এই সেম হবে, আর পি ওয়াই এর সঙ্গে পি জেড করলেও এই সেম রেজাল্ট। কখনোই বন্ড তৈরি হবে না, কারণ অরবিটালগুলো পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই হাফ হবে পজিটিভ কনস্ট্রাকটিভ আর হাফ হবে ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিং, ঠিক আছে। এইবার আমি ডি অরবিটালটা বলছি, এটা আগে মুছে নিই একটু। এটা 7 নম্বর হলো, নাম্বার 8 হচ্ছে, নাম্বার 8 হচ্ছে বা ডি অরবিটাল, তো তারও ধরো অনেকগুলো ভাগ আছে। তো আমি প্রথমে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ওভারল্যাপ এর কথা ভাবছি। তাও এরা দুজন পরস্পরের সম্মুখীন হচ্ছে জেড ওয়াই এবং এক্স তিনটে অ্যাক্সিস বরাবর ডিফারেন্ট ওয়েতে। তাহলে কি হবে দেখো, ডি অরবিটালগুলো একটু বানিয়ে নিই আমি, তাহলে সুবিধা হবে। তোমরা কি করবে, বাড়িতে তোমরা এই ব্যাপারগুলো, ধরো একটা ডি অরবিটাল তুমি বানাবে, কি করে বানাবে, একটা পেপার কাটিং বানাবে, একটা A4 সাইজ কাগজ, সেখানে লোবগুলো সুন্দর করে এঁকে কাঁচি দিয়ে কেটে নেবে, ঠিক আছে। এইবার নিয়ে তুমি নিজে এক্সপেরিমেন্ট করো যে এটা একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, আর এটাও একটা তাই। এবার যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে সিগমা বন্ড, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আসে সিগমা বন্ড, জেড অ্যাক্সিস বরাবর আসলে ফোর লোব ইন্টারাকশন ডেল্টা বন্ড। তাহলে যেহেতু এখানে এক্স এবং ওয়াই এই শব্দ দুটো আছে, তা ডি অরবিটালটা তার লোবগুলো যে অ্যাক্সিস বরাবর, সেই অ্যাক্সিস বরাবর যদি ওরা আসে তাহলে সিগমা বন্ড হবে। আদারওয়াইজ এখানে ডেল্টা বন্ড, অন্য জায়গায় অন্য কিছু। আমরা যখন পিএক্স বলছিলাম, পিএক্স যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে সিগমা বন্ড, আর পিএক্স যদি ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর আসে পাই বন্ড। তাহলে সিগমা বন্ড তখনই তৈরি হবে যখন কোনো একটা অরবিটালের সঙ্গে যে অরবিটালের লোবটা যে অ্যাক্সিসে, যদি সেই অ্যাক্সিসটাই যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয় তখন সিগমা বন্ড হবে। আদারওয়াইজ পাই বন্ড হতে পারে, ডেল্টা বন্ড হতে পারে, নো বন্ড হতে পারে, ঠিক আছে। 9th দেখো, ডি জেড স্কোয়ারের সঙ্গে যদি ডি জেড স্কোয়ারের বন্ড হয়, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, কী হবে বলো, জেড অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড, আর এখানে নো বন্ড। কেন নো বন্ড, কারণ ডি জেড স্কোয়ারটা তো আমরা দুটো লোব কনসিডার করবো, তাই না। তাহলে দুটো লোব যদি কনসিডার করি তাহলে একটা লোব যদি ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে, এবার আমার অরবিটাল কি জেড মানে এইরকম বেরিয়ে আছে বাইরের দিকে, এবার একজন এরকম আরেকজন আরেকজন ধরো এরকম আছে, কিন্তু ওয়াই অরবিটালের মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এরা পরস্পরের কাছাকাছি আসে, তাহলে এদের মাঝখানে যে রিংগুলো আছে সেই রিংগুলো পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে যাবে, তাহলে লোবগুলো পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করার সুযোগ পাবে না, ন্যাচারালি বন্ড হবে না। কিন্তু এরা একমাত্র জেড অ্যাক্সিস বরাবর যদি এইভাবে আসে তাহলে সিগমা বন্ড তৈরি হবে, আদারওয়াইজ নো বন্ড, ঠিক আছে। এইবার দেখো আমরা দেখাচ্ছি ডি এক্স ওয়াই এর সঙ্গে ডি এক্স ওয়াই যদি বন্ড করে কী হবে। এবার এই যে আমি ডি এক্স ওয়াই করলাম, এটার মানেই হচ্ছে আমি ডি ওয়াই জেড করছি এবং ডি এক্স জেড করছি, ওইগুলোতে আমি আলাদা করে দেখাবো না। তাহলে এক্স ওয়াই জেড তিনটে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আলাদা আলাদা। তো দেখো ডি এক্স ওয়াই কীরকম হবে, এইটা যদি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় মানে লোবগুলো অ্যাক্সিস বরাবর, তাহলে ডি এক্স ওয়াইতে জাস্ট এরকম হবে, লোবগুলো অ্যাক্সিসগুলোর মাঝামাঝি ইন বিটুইন। এই যদি হয় আরেকটি যদি এই হয়, তাহলে এবার যদি এরা এক্স অ্যাক্সিস বরাবর আসে টু লোব ইন্টারাকশান পাই বন্ড, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আসে পাই বন্ড, আমি এইভাবে দেখাই, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আসে পাই বন্ড, এক্স অ্যাক্সিস বরাবর এলে পাই বন্ড, জেড অ্যাক্সিস বরাবর এলে ডেল্টা বন্ড, ফোর লোব ইন্টারাকশান, ঠিক আছে। তাহলে আবারও আমরা যেহেতু আগে জেনে নিয়েছি যে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এরা
এরা এরা সিগমা বন্ড তৈরি করে না, পাই অ্যান্ড ডেল্টা। তাহলে যেহেতু এটা এক্স ওয়াই, তাই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর পাই বন্ড, জেড অ্যাক্সিস বরাবর ডেল্টা বন্ড। তাহলে এইখান থেকে আমরা এবার কনক্লুশনে আসতে পারি 11 নম্বর। আর এবার লেখার দরকার নেই যে যদি ডি এক্স জেডের সঙ্গে ডি এক্স জেডের আমি ওভারল্যাপ করাই, তাহলে এক্স এবং জেড অ্যাক্সিস বরাবর ওরা পাই বন্ড করবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওরা ডেল্টা বন্ড করবে, তাই না? যেহেতু এক্স জেড, তাহলে এক্স আর জেড বরাবর ওরা পাই বন্ড করবে, আর ওয়াই বরাবর ডেল্টা বন্ড। তাহলে একই রকমভাবে যদি ডি ওয়াই জেড হয়, তাহলে ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর পাই বন্ড, এক্স অ্যাক্সিস বরাবর ডেল্টা বন্ড, রাইট? কপি করো এগুলো। দেখো 12 নম্বর, আমরা যদি এরম করি যে ডি এক্স ওয়াই এর সঙ্গে আমরা যদি ইন্টারাকশন করাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের, তাহলে কি হবে? দেখো আবারও, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ঠিক আছে? এবার এরা যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে, ইন্টারাকশন হচ্ছে না, নিউক্লিয়াসের সঙ্গে এর বন্ড হয়ে যাচ্ছে, মানে হবে না। যদি এরা ওয়াই অ্যাক্সিস বরাবর আসে, একই ব্যাপার। যদি এরা জেড অ্যাক্সিস বরাবর আসে, তাও কোনো লোবের সঙ্গে কোনো লোব কিন্তু মিলছে না, তাই না? সুতরাং কোনো ক্ষেত্রেই বন্ড তৈরি হবে না, নো বন্ড। তাহলে আমরা প্রত্যেকবারই লিখবো, আমরা একদম সিম্পলি লিখে দিই নো বন্ড, মানে কোনো এক্স ওয়াই জেড যেটাকেই আমি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ভাবি না কেন, এদের মধ্যে কখনোই বন্ড হবে না, কারণ একটা অ্যাক্সিয়াল অরবিটাল আর একটা নন অ্যাক্সিয়াল, তো এদের মধ্যে কখনোই বন্ড তৈরি হতে পারে না। তো একই রকমভাবে যদি আমরা এর বদলে ডি ওয়াই জেড ডি এক্স জেড আনি, তাহলে এই একই ব্যাপার হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার ডি হলো তো, পি আর ডি এর ইন্টারাকশন এবার দেখি আমরা। পি আর ডি, সাপোজ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর সঙ্গে পি এক্স এর, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সঙ্গে পি এক্স। তাহলে এবার দেখো কি হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর যদি এরা আসে, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এরকম, আর পি এক্স মানে এরকম, সরি পি এক্সের হচ্ছে দুটো লোব, তাহলে এখান থেকে দুটো লোব কমিয়ে দিই, তাহলে এটা পি এক্স। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড, ওয়াই অ্যাক্সিস বরাবর নো বন্ড, তাই তো? ওয়াই অ্যাক্সিস বরাবর নো বন্ড, আর জেড অ্যাক্সিস বরাবর দেখো কি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, জেড অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, পাই বন্ড হচ্ছে না, তাই না? আমরা একটু আগে কি জেনেছিলাম, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাই বন্ড করে না, সিগমা বন্ড করে আর ডেল্টা বন্ড করে। দেখো ইন্টারেস্টিং জিনিস এটা। তো এটা সিগমা বন্ড আমরা অলরেডি দেখে নিলাম, তাই তো? কারণ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পি এক্স সিগমা বন্ড। ওয়াই অ্যাক্সিস বরাবর বন্ড করবে না, বন্ড করবে না। এটা কেমন দেখতে হবে, এই সিচুয়েশনটা কেমন দেখতে হবে, এই যে এরকম, যে একটা লোব যদি এরকম থাকে আর এইখান থেকে যে লোবটা আসছে সেটা তো এরকম থাকবে না, যে এরকম, মানে আবারও কিছুটা পজিটিভ আর কিছুটা নেগেটিভ ইন্টারাকশান, নো বন্ড হয়ে যাবে, নো বন্ড। এই জায়গাটা একটু ইন্টারেস্টিং কেন, এই যে বললাম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পি এক্স এরা যদি জেড অ্যাক্সিস বরাবর আসে, তাহলে আমরা দেখছি যে টু লোব ইন্টারাকশন একটা হওয়ার সম্ভাবনা থাকছে, মানে পাই বন্ড তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবার এটা যদি ছবি আঁকি আমি, দেখো ঠিক আছে, অপোজিট সাইন, প্লাস প্লাস মাইনাস মাইনাস। এইবার এই যে পি অরবিটালটা এর কাছে যাচ্ছে বন্ড করতে, এটা এরকম ছিল আর এটা এরকম যাচ্ছে, আমরা ভাবছি যে টু লোব ইন্টারাকশন হচ্ছে, কিন্তু ইন্টারাকশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পি অরবিটালের তো উপরেরটা প্লাস হলো নিচেরটা মাইনাস, তাহলে এ যখন এদিকে আসছে তাহলে উপরে কনস্ট্রাকটিভ ইন্টারাকশান আর নিচের লোবে মাইনাস প্লাস মানে ডিস্ট্রাকটিভ ইন্টারাকশান, সুতরাং ইন্টারাকশানটা ক্যান্সেল আউট হয়ে গেল, সুতরাং এইখানে নো বন্ড। ঠিক আছে, অ্যাপারেন্টলি আমাদের দেখে মনে হবে যে পাই বন্ড তৈরি হচ্ছে, সেই কারণেই আমরা শুরুতে লিখে রেখেছি যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ কখনো পাই বন্ড তৈরি করতে পারে না। তা পারে না যে তার, এটা হচ্ছে এক্সাম্পল। অ্যাপারেন্টলি আমাদের এই ইন্টারাকশানটা দেখে মনে হবে যে টু লোব ইন্টারাকশান হচ্ছে, কিন্তু সেখানে ফেজটার গন্ডগোল হয়ে যাচ্ছে, সেই কারণে বন্ড তৈরি হবে না।
রাইট? তাহলে একই ঘটনা ঘটবে যদি আমরা যদি এর বদলে পি ওয়াই বানাই, পি ওয়াই যদি নিই এখানে, তাহলে ওয়াই অ্যাক্সিসে সিগমা বন্ড তৈরি হবে আর এই দুটোতে নো বন্ড হবে। যদি এখানে পিজেড নিই, পিজেড নিলে কী হবে দেখো, বানাই পিজেডটা, পি ওয়াইটা বললাম না কারণ পি ওয়াইটা একই রকম এটার মতোই, ঠিক আছে? তো দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস পি জেড, ঠিক আছে? আবার বলছি পি ওয়াই হলে কী হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা হবে আর এক্স আর জেড বরাবর নো বন্ড হবে। পি জেড যদি হয় দেখো পি জেড কীরকম হবে, পি জেডটা এরকম সামনাসামনি আর এটা এরকম আর এটা এরকম। এবার যদি জেড অ্যাক্সিস বরাবর যায় ইন্টারাকশান হবে না, নিউক্লিয়াসের সঙ্গে হয়ে যাচ্ছে, মানে ওই প্লাস মাইনাস দুটো একটা অন্যকে ক্যান্সেল করবে। এক্স অ্যাক্সিস বরাবর আসলেও তাই আর জেড অ্যাক্সিস বরাবর আসলেও তাই, একই ব্যাপার, কোনো ক্ষেত্রেই বন্ড হবে না। তাহলে এটা একেবারে সিম্পলি আমি নো বন্ড লিখে দিচ্ছি। কেন? কারণ তিনটে অ্যাক্সিস বরাবরই কোনো বন্ড ফর্মেশন হবে না। আমি বলছি এই ব্যাপারগুলো এবার তোমাকে ভাবতে হবে, ইম্যাজিন করতে হবে, কারণ পরীক্ষার হলে তো তুমি কোনো মডেলও পাবে না আর কোনো তুমি পেপার কাটিং বানিয়েও কোনো অরবিটাল বানাতে পারবে না। তাহলে তোমাকে নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে পুরো ব্যাপারটা, চোখ বন্ধ করে তোমাকে অরবিটালগুলো পরস্পরের দিকে সরে আসছে, ইন্টারঅ্যাক্ট করছে, এটা দেখতে পেতে হবে। এবং এটা যদি তুমি করতে পারো তাহলে পরবর্তী আরও যে চ্যাপ্টার্সগুলো আছে, যে নামগুলো আমি বললাম সলিড স্টেট বা স্টিরিও কেমিস্ট্রি, সেখানে গিয়ে তোমার কাজটা অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এবার যদি আমি পি অরবিটালের সঙ্গে আমি যদি ডি এক্স ওয়াই বা ডি ওয়াই জেড এদের যদি ইন্টারাকশন করাতে চাই, তাহলে কী হবে? কত নম্বর হলো এটা? 14-15 হবে কিছু একটা। দেখো ডি এক্স ওয়াই তার সঙ্গে ধরো আমি পি এক্সের বন্ড করাবো, পি এক্সের আমি ওভারল্যাপ করাবো, ঠিক আছে? ডি এক্স ওয়াই কীরকম, ডি এক্স ওয়াই এই যে, আর এই যে পি এক্স বন্ড হচ্ছে, হবে না। ওয়াই অ্যাক্সিস বরাবর বন্ড হবে, হতে পারে, তাই না? পাই বন্ড হতে পারে। জেড অ্যাক্সিস বরাবর হবে না, তাহলে এটা হলো না। জেড অ্যাক্সিস বরাবর হলো না, এক্স অ্যাক্সিস বরাবর হলো না, ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে কিনা দেখি আমরা। দেখো ডি এক্স ওয়াই এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, আর এটা যদি প্লাস হয় এটা মাইনাস, তাহলে ডেফিনেটলি কী হবে? সেম ফেজ মানে বন্ড হবে, মানে পাই বন্ড হবে, ঠিক আছে? পাই বন্ড। আরেকবার দেখে নিই এক্স আর ওয়াই অ্যাক্সিসটা। দেখো এই রয়েছে, তাহলে এই যদি এক্স অ্যাক্সিস বরাবর আসে বন্ড হবে না, ঠিক আছে? জেড অ্যাক্সিস বরাবর আসলেও বন্ড হবে না, ঠিক আছে? কোনো অরবিটাল ওভারল্যাপ করছে না, কিন্তু মাঝ বরাবর বেরিয়ে যাচ্ছে, একমাত্র ওয়াই অ্যাক্সিসে বন্ড হবে, ঠিক আছে? যদি ডি এক্স ওয়াই এর সঙ্গে পি ওয়াই এর ইন্টারাকশন করাই, পি ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা জেড, তো দেখো পি ওয়াই মানে কেমন, এরকম থাকবে অরবিটালটা। এবার ডি এক্স ওয়াই হচ্ছে এরকম, পি ওয়াই হচ্ছে এরকম। যদি পাশাপাশি আসে মানে এক্স অ্যাক্সিস বরাবর এলো বন্ড হবে, ঠিক আছে? জেড অ্যাক্সিস বরাবর বন্ড হবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর বন্ড হবে না, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কেবলমাত্র পাই বন্ড হবে, এই দুটোতে কোনো বন্ড হলো না। ক্রস দিলাম, বা তুমি এখানে নো বন্ডও লিখতে পারো, ঠিক আছে? ক্রস দিলাম আমি, ক্রসও লিখতে পারো, নো বন্ড লিখলে বরং বেটার হবে বোধহয়, পরে বুঝতে সুবিধা হবে বেশি, ঠিক আছে? তাহলে একই রকমভাবে পিজেডটা তোমরা করবে, ইমাজিনেশন পাওয়ার বাড়াও, ঠিক আছে? কপি করো। আচ্ছা, এই পুরো জিনিসটা একটু কপি করে নাও তোমরা। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং ওভারল্যাপ রেজাল্টস হুইচ বন্ড ফর্মেশন। কোন ধরনের ওভারল্যাপে কোন ধরনের বন্ড ফর্মেশন হয়। অনেকগুলো কোয়েশ্চেন আছে, এদিকে আমি 9টা লিখেছি, তারপর এদিকে 10, 11, 12, 13, 14, 15 টোটাল আছে। কি করতে হবে? AO1 মানে 1 নম্বর অ্যাটমিক অরবিটাল, এটা 2 নম্বর অ্যাটমিক অরবিটাল, তো এই অরবিটালের সঙ্গে এই অরবিটালের ওভারল্যাপ হয়েছে অ্যালং এক্স অ্যাক্সিস, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে এক্স, তাহলে কোন বন্ড ফর্মেশন হবে? আনসার হচ্ছে সিগমা, একটা করে দিয়েছি আমি। একই রকমভাবে
এবার যদি এস এর সঙ্গে পি এক্সের ওভারল্যাপ হয় অ্যালং ওয়াই অ্যাক্সিস এবং অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে কোন বন্ড তৈরি হবে? এখানে নিশ্চয়ই আনসারটা কী হবে? এস এর সঙ্গে কোনো বন্ড ফর্মেশন হবে না এদের। পি এক্সের সঙ্গে পি এক্স এক্স অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড তৈরি হবে। এইভাবে এই সবকটা তোমরা কমপ্লিট করবে। এবার কমপ্লিট করতে গিয়ে যদি ইম্যাজিন করতে না পারো, হ্যাঁ, যে ছবিটা ভিজুয়ালাইজ করতে পারছো না, তাহলে ওই যেটা বললাম যে পেপার কাটিং, সেখানে লোভগুলো বানাও, বানিয়ে ওগুলোকে কাঁচি দিয়ে কেটে নাও, দিয়ে এবার ওদেরকে পরস্পরের কাছে এনে ওভারল্যাপ করানোর চেষ্টা করে দেখো কী হবে। প্রত্যেকটা আনসার পেয়ে যাবে। ইনফ্যাক্ট প্রত্যেক মানে এসপিডি মিলিয়ে যে টোটাল বললাম যে 5 আর 3 8 আর একটা 9টা অরবাইটাল, এই 9টা অরবাইটালের টোটাল যে কোনো দুটোকে নিয়ে তুমি যে কোনো অ্যাক্সিস বরাবর তুমি চেষ্টা করে দেখো যে কোন বন্ড ফর্মেশন হয়, তবেই কিন্তু এই পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা আসছি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে সিগমা এবং পাই বন্ডের ডিফারেন্স। অনেকগুলো পয়েন্টস লিখে রেখেছি এখানে, আমি এক এক করে বলছি। প্রথম কথা হচ্ছে সিগমা বন্ড তৈরি হয় কীভাবে? অ্যাক্সিয়াল ওভারল্যাপের মাধ্যমে, আর পাই বন্ড সাইড ওয়াইজ ওভারল্যাপ। এটা বোঝানোর কিছু নেই আপাতত। আর ইলেকট্রন ক্লাউড ইন সিগমা বন্ড ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট INA, অর্থাৎ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ক্লাউডটা সিমেট্রিক্যালি ছড়িয়ে থাকে। আমরা এর আগে দেখলাম যে সাপোজ এটা একটা পি অরবিটালের একটা লোব দেখাচ্ছি আমি, আর এটা আর একটা পি অরবিটালের একটা লোব দেখাচ্ছি, যাদের মধ্যে ইন্টারাকশান হয়েছে, ওভারল্যাপ হয়েছে এবং বন্ড তৈরি হয়েছে। তাহলে এই যে পুরো জায়গাটা জুড়ে ইলেকট্রনটা ডিস্ট্রিবিউটেড, আর এইটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। তাহলে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে ঘিরেই তার চারপাশে ইলেকট্রন ক্লাউডটা বিস্তার লাভ করেছে। তাই জন্য বলা হচ্ছে যে ইলেকট্রন ক্লাউড ইজ ইন সিগমা বন্ড ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট INA অর্থাৎ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে মানে তার রেসপেক্টে সিমেট্রিক্যালি ছড়িয়ে আছে ইলেকট্রন ক্লাউডটা। কিন্তু পাই বন্ডে কী হচ্ছে যে ইলেকট্রন ক্লাউড ইন পাই বন্ড ইজ প্রেজেন্ট অ্যাবাভ অ্যান্ড বিলো INA। আমরা দেখলাম যে যখন প্যারালাল ওভারল্যাপ হলো তখন এই মাঝখানে মানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের উপরে আমরা দুটো অরবিটাল যারা ওভারল্যাপ করেছিল তাদের নিউক্লিয়াসটাকে লিখছিলাম, এবং ইলেকট্রন ক্লাউডটাকে এইভাবে ওপরে আমরা দেখাচ্ছিলাম আর এইভাবে নিচে দেখাচ্ছিলাম। অর্থাৎ যে প্লেনে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আছে তার ওপরের দিকে ইলেকট্রন ক্লাউড আর নিচের দিকে ইলেকট্রন ক্লাউড, এই পুরোটা মিলিয়ে হচ্ছে পাই বন্ড। সুতরাং ইলেকট্রন ক্লাউড হচ্ছে অ্যাবাভ অ্যান্ড বিলো INA ডিস্ট্রিবিউটেড থাকবে। স্ট্রঙ্গার বন্ড অ্যাজ এক্সটেন্ট অফ ওভারল্যাপ ইজ মোর। আমরা এর আগেও আলোচনা করেছি যে সিগমা বন্ড স্ট্রং এবং পাই বন্ড তুলনামূলকভাবে উইক। ফোর্থ হচ্ছে কম্পাউন্ডস হ্যাভিং সিগমা বন্ড অনলি আর মোর স্টেবল অ্যান্ড লেস রিঅ্যাক্টিভ। আর যেখানে কম্পাউন্ডের মধ্যে পাই বন্ডও থাকে তারা একটু বেশি রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, এবার এটার খুব সহজ একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো আমরা জানবো যে অ্যালকেন যারা হয়, অ্যালকেন সাপোজ মিথেন ইথেন, যেখানে শুধুমাত্রই সিগমা বন্ড থাকে মানে সিঙ্গেল বন্ড থাকে, একটা করে বন্ড থাকে, সিঙ্গেল বন্ড মানে তারা সবসময় সিগমা বন্ড হয়। আর পাই বন্ড কোথায় থাকে? অ্যালকিন বা অ্যালকাইনে, যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে। তো ডাবল বন্ড ট্রিপল বন্ড মানেই সেখানে একটা সিগমা অন্যগুলো পাই। ঠিক আছে, তো সেই সমস্ত কম্পাউন্ডগুলো অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন এরা বেশি রিঅ্যাক্টিভ হয়। আমরা দেখবো অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় যে এর রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, এবং তার অনেক এক্সাম্পল আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এই প্রসঙ্গে যে এক্সট্রা কথাটা আমি বললাম সেটা লিখে রাখো। সেটা হচ্ছে যে, আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, এইখানে আমি একটা ছোটো করে পয়েন্ট লিখিয়ে রাখছি। সেটা কি বললাম আমি? না, সিগমা বন্ড মানে যদি দুটো অ্যাটমের মধ্যে একটাই মাত্র বন্ড হয় তাহলে সেটা সিগমা। ঠিক আছে, সাপোজ কার্বন দিয়ে এক্সাম্পল দেখাই, কার্বনের কারণে যদি একটা বন্ড হয় তাহলে এই একটা বন্ড মানে এটা হচ্ছে সিগমা বন্ড। যদি দুখানা বন্ড হয় তাহলে দুটোর মধ্যে একটা সিগমা একটা পাই। ঠিক আছে, আর যদি তিনটে বন্ড হয় ট্রিপল বন্ড তাহলে একটা সিগমা আর দুখানা পাই। ফিফথ পয়েন্ট হচ্ছে সিগমা বন্ডস ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, যেটা আমি এইমাত্র বলছিলাম যে দুটো পরমাণুর মধ্যে একটা বন্ড মানে সেটা সিগমা বন্ড, প্রথমটা অলওয়েজ সিগমা বন্ড। তার মানে এই সিগমা বন্ড ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, একা সিগমা বন্ড থাকতে পারে। ফর এক্সাম্পল মিথেন ইথেন যে কোনো অ্যালকেন, হ্যাঁ, আরও অনেক এক্সাম্পল আছে, অ্যামোনিয়া জল ইত্যাদি আমরা পরে দেখব। যে সিঙ্গেল বন্ডওয়ালা কম্পাউন্ড মানেই কেবলমাত্রই সিগমা বন্ড, সুতরাং কেবলমাত্র সিগমা বন্ড একা এক্সিস্ট করতে পারে। কিন্তু পাই বন্ড একা এক্সিস্ট করতে পারে না। পাই বন্ডস অলওয়েজ ফর্ম অনলি আফটার ফর্মেশন অফ সিগমা বন্ড। তো আমরা বললাম যে যখন দুটো বন্ড থাকবে তার মধ্যে একটা সিগমা একটা পাই, প্রথমটা সিগমা পরেরটা পাই। যদি তিনটে বন্ড থাকে প্রথমটা সিগমা, দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে পাই। ঠিক আছে, সুতরাং পাই বন্ড সবসময় তৈরি হবে অনলি আফটার ফর্মেশন অফ সিগমা বন্ড।
নেক্সট হচ্ছে সিগমা বন্ডস আর ফর্মড বাই বোথ পিওর অ্যান্ড হাইব্রিড অরবিটাল। এবার এক নতুন কথা এসে গেল, হাইব্রিড অরবিটাল। আমরা এরপরেই ভ্যালেন্স বন্ড থিওরির কিছু ড্রব্যাক বা লিমিটেশন বা সীমাবদ্ধতা দেখব, যে ভ্যালেন্স বন্ড থিওরি অনেক কিছু এক্সপ্লেইন করতে পারে না, এবং সেইগুলো এক্সপ্লেইন করার জন্যই আমরা ভ্যালেন্স বন্ড থিওরির যে মডিফিকেশান যেটা বলেছিলাম, যে মডিফাই করা হয়েছিল ওকে পরবর্তীকালে, তো সেই মডিফাইড ভার্জনটাই হচ্ছে রুল অফ হাইব্রিডাইজেশন, অর্থাৎ সংকরায়ন বা হাইব্রিডাইজেশন মানেই হচ্ছে মিক্সিং, তাই না? তাহলে হাইব্রিড অরবিটাল মানে কিছু অরবিটালগুলোকে মিক্স করা হচ্ছে পরস্পরের সঙ্গে, ঠিক আছে? তো সেই রকম মিক্সড যে অরবিটাল অর্থাৎ হাইব্রিড যে অরবিটাল, সেই হাইব্রিড অরবিটাল অ্যাজ ওয়েল অ্যাজ পিওর অরবিটাল মানে এসপিডি যে অরবিটালগুলো আমরা দেখলাম এর আগে ওভারল্যাপিং হচ্ছিল, তো তারা সবাই সিগমা বন্ড তৈরি করতে পারে। কিন্তু পাই বন্ড তৈরি করে জেনারেলি কেবলমাত্র পিওর অরবিটালগুলো, এস তো করে না, সরি, পি এবং ডি অরবিটাল, এরা পাই বন্ড তৈরি করে। কিন্তু একটা হাইব্রিড অরবিটাল সে কখনো পাই বন্ড তৈরি করতে যাবে না, ঠিক আছে? কারণ পাই বন্ড তৈরি করার জন্য পিওর অরবিটালই যথেষ্ট। আমরা পরে এগুলোর আরও বেশি ক্ল্যারিফাই এগুলোকে করবো যখন আমরা হাইব্রিডাইজেশন ব্যাপারটা শিখবো তখন। এখন এর থেকে বেশি আর কিছু ইনফরমেশন দেওয়া যাবে না। আচ্ছা, শেপ অফ মলিকিউল ইজ ডিটারমাইন্ড বাই সিগমা বন্ড। একটা মলিকিউলের শেপ বা জিওমেট্রি কেমন হবে, বন্ড অ্যাঙ্গেল কেমন হবে, প্রত্যেকটা বন্ডের থেকে আরেকটা বন্ডের অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত হবে, সেগুলো সব ডিসাইড করে সিগমা বন্ড। পাই বন্ড এগুলো কিছু করতে পারে না। ফ্রি রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড ইজ অ্যালাউড, আর ফ্রি রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড ইজ নট অ্যালাউড। এই ফ্রি রোটেশন মানে কি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে। সাপোজ এটা একটা মিথেন মলিকিউল CH4, ঠিক আছে? এবার যে কোনো একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড এইমাত্র বললাম, তো যে কোনো একটা বন্ডের এগেনস্টে যে দুটো পরমাণু আছে, সাপোজ এই সাদাটা হাইড্রোজেন কালোটা কার্বন, এবার যে কোনো একটা পরমাণুকে আমি যদি ধরে নিই, নিয়ে এই সিগমা বন্ডের সাপেক্ষে মানে আমি যদি সিগমা বন্ডটাকে আমি ঘোরাতে পারবো, ঠিক আছে? যদি আমি সিগমা বন্ডটাকে ঘোরাই তাহলে বাকি পুরো অংশটা রোটেট করতে পারছে, ঘুরতে পারছে, তাই না? তাহলে একটা সিগমা বন্ডের সাপেক্ষে মলিকিউলের মধ্যে রোটেশন সম্ভব, সেটাই লেখা হয়েছে এখানে। ফ্রি রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড ইজ অ্যালাউড, কিন্তু ফ্রি রোটেশন অ্যাবাউট পাই বন্ড অ্যালাউড নয়। আমি আরেকটা এক্সাম্পল এখানে আরেকটা মডেল এনেছি, দেখো। সাপোজ এটা একটা ইথিলিন মলিকিউল। ইথিলিন আমরা জানি ইথিলিনের সংকেত কীরকম হয়, C2H4, 4টে হাইড্রোজেন আর 2টো কার্বন। দেখো কার্বন দুটোর মধ্যে 2খানা বন্ড আছে, তার মানে একটা সিগমা একটা পাই। এইবার যে পরমাণু দুটো, যে কার্বন পরমাণু দুটো যাদের মধ্যে সিগমা এবং পাই দুটোই আছে, তাদের মধ্যে যে কোনো একটা পরমাণুকে যদি আমি ধরে নিই মানে ফিক্সড করে দিই এবং বাদবাকিটাকে যদি আমি রোটেট করাতে যাই, তাহলে দেখো রোটেশন সম্ভব নয়, ঘুরবে না এটা কিছুতেই। কারণ এটা ঘুরতে গেলে কী হবে, এইটা ভেঙে যাবে, মানে পাই বন্ড ব্রেক হয়ে যাবে। এবার এটা হচ্ছে মডেল দিয়ে বোঝালাম। এবার যদি আমাকে ওই অরবিটাল ডায়াগ্রাম এঁকে বোঝাতে হয় সেটাও সম্ভব। দেখো আমি যদি এরকমভাবে বোঝাই তোমাদের চেষ্টা করি, আচ্ছা আমি যদি এইভাবেই দেখাই, এরা পরস্পরের কাছাকাছি এসে মানে সাইড ওয়াইজ ওভারল্যাপ করে পাই বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে? এবার এদের মধ্যে একটা কমন রিজিয়ন তৈরি হয়েছে ওপরে এবং নিচের দিকে, ঠিক আছে? মাঝখানটা ভাবো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এবার যদি এই দুটো অরবিটাল যে পরমাণুর তাকে যদি রোটেট করতে হয়, তাহলে এরা যদি এইভাবে রোটেট করে যায়, তাহলে একটা লোবের থেকে অন্য যে অ্যাটমটা তার যে আরেকটা লোব যাদের মধ্যে হয়েছিল ওভারল্যাপিং, তারা পরস্পরের থেকে দূরে সরে যাবে। যেই এরা দূরে সরতে সরতে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, তখন বন্ডটা ব্রেক করে যাবে। মানে আর তো ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা নেই যখন এ দূরে চলে এসছে। সুতরাং যতক্ষণ এরা এইভাবে রয়েছে ততক্ষণ বন্ড রয়েছে, যেই আমি রোটেট করাতে যাব বন্ড ভেঙে যাবে। তাই জন্য বলা হচ্ছে যে ফ্রি রোটেশন সম্ভব নয়, ঠিক আছে? আর লাস্ট পয়েন্ট হচ্ছে সিগমা বন্ড ইলেকট্রনস আর লোকালাইজড। এই যে লোকালাইজড কথাটা মানে হচ্ছে, লোকাল মানে হচ্ছে একটা খুব ছোট এরিয়ার কথা বলা হচ্ছে। আমরা বলি না লোক্যালিটি, মানে আমার পাড়া, এই পাড়া ওই পাড়া, সেগুলোকে মোটামুটি লোক্যালিটি বলা হয়। তো লোকালাইজড মানে হচ্ছে একটা জায়গাতেই সীমাবদ্ধ এরকম। এখন এই কথাটার মানে হচ্ছে যে সিগমা বন্ড যখন তৈরি হলো, ইলেকট্রনগুলো, আমি ওভারল্যাপিং দেখিয়েছিলাম, হেড অন ওভারল্যাপিং, তো ওই যে দুখানা অরবিটাল এবং তাদের মানে দুটো পরমাণু নিউক্লিয়াসের ভেতরে যে জায়গাটা ইন বিটুইন, ওইখানটাতেই ইলেকট্রনটা ফিক্সড হয়ে গেল, ও আর কোথাও মুভ করতে পারবে না। তাই জন্য বলছি লোকালাইজড। কিন্তু পাই বন্ডের ইলেকট্রন সবসময় লোকালাইজড হবে এরকমটা হয় না, কখনো কখনো ডিলোকালাইজড হয় ওরা। ডিলোকালাইজেশন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া।
এবার এই পাই ইলেকট্রনের যে ডিলোকালাইজেশন, অর্থাৎ একটা বন্ড থেকে মানে দুটো অ্যাটমের মধ্যে একটা পাই বন্ড তৈরি হয়েছে, সেইটা ব্রেক করে পার্শ্ববর্তী একটা জায়গাতে অন্য দুটো অ্যাটমের মধ্যে পাই বন্ড তৈরি হয়ে গেল। এই পাই বন্ডটাই শিফট করে ওইখানে চলে গেল। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। এবার এইটা যে আমি বলবো যে ধর্মের সাহায্যে এই ঘটনাটা আমরা ব্যাখ্যা করি, সেটাকে বলা হয় রেজোনেন্স। রেজোনেন্স সংক্রান্ত আমরা ডিটেলড আলোচনা কোথায় করব? অর্গানিক কেমিস্ট্রিতে। ঠিক আছে, তাহলে এই হলো সিগমা এবং পাই বন্ডের ডিফারেন্স। এটাকে কপি করো। আমরা এবার এক্সাম্পল দেখছি কতগুলো। ভ্যালেন্স বন্ড থিওরি ব্যবহার করে আমরা কোভ্যালেন্ট বন্ড কীভাবে ফর্ম হয় সেটা দেখব। ঠিক আছে, আমরা অলরেডি ওভারল্যাপিং যেহেতু করিয়েছি, সুতরাং এগুলো আমরা অলরেডি জানি। স্টিল একটা দুটো আমি বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের একটু। দেখো হাইড্রোজেন কী করে তৈরি হয়, আমরা জানি এইচ অ্যাটম হচ্ছে 1s1 হচ্ছে এর কনফিগারেশন। তাহলে এই যে একটা 1s অরবাইটাল, ঠিক আছে, এবং এর সঙ্গে আরেকটা 1s অরবাইটাল হাইড্রোজেনের, এটা 1s একটা অ্যাটমের, এটা আরেকটা অ্যাটমের 1s, সেম ফেজে রয়েছে। এটা যদি পরস্পর ওভারল্যাপ করে তাহলে এই হয়ে গেল তাদের মধ্যেকার সিগমা বন্ড। ঠিক আছে, আমরা এটাকে বলবো 1s সিগমা বন্ড, বা আমরা ss সিগমা বন্ডও বলতে পারি। তো এইভাবে তৈরি হয়ে গেল হাইড্রোজেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো আমরা যদি ফ্লুরিনের এক্সাম্পল দেখাই, F2 কী করে তৈরি হয় দেখো। ফ্লুরিন আমরা জানি যে F হচ্ছে 9, তাই তো, তাহলে 1s2 2s2 2p5। ঠিক আছে, এখন এই যে এখানে 1s1 আমি আর বক্স করে দেখাইনি আলাদা করে, যে এই একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। আমরা জানি যে ওভারল্যাপিং করার জন্য সিঙ্গেল ইলেকট্রনের সঙ্গে হাফ ফিল্ড অরবিটাল দুটোর সঙ্গে ওভারল্যাপিং হয়। তো এই ক্ষেত্রেও দেখো ফ্লুরিনের এটা হচ্ছে 2s অ্যান্ড দিস ইজ 2p, তাহলে 2pতে 5টা ইলেকট্রন, 2s দুটো ইলেকট্রন, এই যে সিঙ্গেল ইলেকট্রন রইল হাফ ফিল্ড অরবিটাল। তাহলে একটা ফ্লুরিনের এই 2p একটা অরবিটাল, আর একটা ফ্লুরিনের 2p একটা অরবিটাল, তাদের মধ্যে কীভাবে ওভারল্যাপিং হবে। এবার সেটা কীভাবে হবে দেখো, তাহলে এইটা হচ্ছে একটা 2p। আমি যদি আগে থেকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা যদি আমি সাপোজ এটা যদি 2pz অরবিটাল হয়, তার সঙ্গে আর একটা 2pz অরবিটালের ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, সিগমা বন্ড যখন তৈরি হয় আমরা জেনেছিলাম যে নামে অরবিটাল pz, সুতরাং তাদেরকে যদি হেড অন ওভারল্যাপ হতে হয় তাহলে তাদেরকে জেড অ্যাক্সিস বরাবরই আসতে হবে। সুতরাং এই যে INA ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্ষেত্রে আমি এর আগে তোমাদের বোধহয় বলেছিলাম একবার, যে যদি আমরা দেখি যে ডাইঅ্যাটমিক মলিকিউল তৈরি হচ্ছে, ডাইঅ্যাটমিক দুটো অ্যাটম, F2 মানে দুটো F অ্যাটম, ডাইঅ্যাটমিক মলিকিউল যখন ফর্মেশন হয় তখন আমরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস ধরতে পারি। তো সেই হিসাবে আমি এটা জেড অ্যাক্সিস লিখেছি। তা এখানে তৈরি হয়ে গেল সিগমা বন্ড। সাপোজ এরা প্লাস প্লাস মানে সেম ফেজ ইন্টারাকশন হয়েছে। আচ্ছা, এই যে তৈরি হলো বন্ডটা, এটা হচ্ছে একটা PP সিগমা বন্ড। PP সিগমা বন্ড, সিগমা বন্ডটা কোন কোন অরবিটালের ওভারল্যাপিংয়ে তৈরি হচ্ছে, বা পাই বন্ড যদি তৈরি হয় কোন কোন অরবিটালের ওভারল্যাপিংয়ে তৈরি হচ্ছে সেটা জানতে হবে। সেই হিসেবে তার নাম হয়। আমরা এটাকে যদি PP বলি সিগমা বন্ড, ঠিক আছে, আর যদি খুব পারফেক্টলি বলতে হয় তাহলে 2pz সিগমা বন্ড। ঠিক আছে, যদি আমরা সাপোজ একটা HCl মলিকিউলের যদি আমরা ফর্মেশন দেখি, তাহলে HCl মলিকিউলে হাইড্রোজেন 1s1 একটা সিঙ্গেল মানে এরকম হাফ ফিল্ড অরবিটাল, আর ক্লোরিনের ক্ষেত্রেও এরকম ফ্লুরিনের মতনই তার ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্টে 3s2 3p5। তো 3s2 3p5। আচ্ছা, ফ্লুরিনে একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো এই যে দুটো অরবিটাল পরস্পরের সঙ্গে ওভারল্যাপিং হওয়ার পরে F2 তৈরি হলো। তো এখন F2টাকে যদি আমি এইভাবে দেখাই, F আর F, তার মধ্যে এই যে সিগমা বন্ড তৈরি হয়ে গেছে, মাঝখানে যে ড্যাশটা ওটা হচ্ছে সিঙ্গেল বন্ড, দ্যাট ইজ সিগমা বন্ড। এইবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এই যে পিটা, এই যে সিঙ্গেল ইলেকট্রনটা, এই সিঙ্গেল ইলেকট্রনটা আরেকখানা ফ্লুরিনের এরকম একটা সিঙ্গেল ইলেকট্রনের সঙ্গে ওভারল্যাপ করেছিল। ফাইন, এইবার এটা করার পরে এই যে একটা দুটো তিনটে তিন জোড়া ইলেকট্রন, যারা হচ্ছে ভ্যালেন্স শেলেরই ইলেকট্রন, আউটার মোস্ট শেলেরই ইলেকট্রন, কিন্তু রিয়াকশানে টেক পার্ট করেনি, এরা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তৈরি করবে। এবার যেহেতু একটা দুটো তিনটে লোন পেয়ার, তাই আমরা এখানে তিনটে করে লোন পেয়ার ফ্লুরিনের সঙ্গে দেখাতে হবে। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি মিস করে গেছিলাম। তাহলে একই রকমভাবে এখানেও তাই, দেখো 3s2 3p5,
তাহলে এই যে 3p5 এর সিঙ্গেল ইলেকট্রন, এটা আরেকটা এটা একটা H পরমাণুর 1s এর সঙ্গে ওভারল্যাপিং করবে। কীরকম দেখাবো? আবারও আগে আমি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা এঁকে নিলাম। তাহলে এইটা হচ্ছে s অরবিটাল, আর এর সঙ্গে একটা p অরবিটালের ওভারল্যাপিং হলো, তৈরি হবে কীরকম? সিগমা পি, তাই না? সিগমা পি, এসপি সিগমা বন্ড তৈরি হয়ে গেল। আর যদি খুব প্রিসাইসলি বলি আমি, তাহলে 1s2p সিগমা বন্ড তৈরি হয়ে গেল এটা, ঠিক আছে? 1s2p সিগমা বন্ড। এবং আমরা কি করব, এই যে HNCl, এই যে সিঙ্গেল বন্ড তৈরি হলো, একটা ওভারল্যাপ মানে একটা বন্ড, ঠিক আছে? এবার আর যেহেতু একটাই বন্ড তৈরি হচ্ছে, ফার্স্ট বন্ড, তাহলে এটা ডেফিনেটলি সিগমা বন্ড। এবার এই ক্লোরিনটার একটা, দুটো, তিনটে পেয়ার অফ ইলেকট্রন আউটার মোস্ট শেলে থেকে গেল। তাহলে এইগুলো হচ্ছে ক্লোরিনের তিনখানা লোন পেয়ার, ঠিক আছে? এইভাবে কোনো একটা পরমাণুর কটা লোন পেয়ার হবে বা হবে না। হাইড্রোজেনের একটাই ইলেকট্রন ছিল, বন্ড করে ফেলেছে, আর কোনো এক্সেস ইলেকট্রন নেই, তাই হাইড্রোজেনের লোন পেয়ারও নেই, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে আমাদের অক্সিজেন মলিকিউল তৈরি হবে, দুটো অক্সিজেন অ্যাটমের রিয়াকশানে নিশ্চয়ই। তাহলে অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p4। আচ্ছা, তাহলে 2s2 হচ্ছে 2s, 2p, 2s এ দুটো ইলেকট্রন, 2p-তে 4টে ইলেকট্রন, দুটো, তিনটে, 4টে। এটা যদি একটা অক্সিজেন অ্যাটম হয়, আর একটা অক্সিজেন অ্যাটমের যদি আমি ভ্যালেন্স শেলটাকে দেখাই, তাহলে আবারও একটা 2s2 আর 2p4, আর লিখছি না এখানে। হয়ে গেল। এইবার দেখো, আনপেয়ার্ড ইলেকট্রন বা হাফ ফিল্ড অরবিটাল কটা আছে? দুটো করে আছে তো। তাহলে এই হাফ ফিল্ড অরবিটালের সঙ্গে এই অরবিটালের ওভারল্যাপিং হবে, আর এর সঙ্গে ওভারল্যাপিং হবে। কটা বন্ড তৈরি হবে? দুটো। তাহলে দুটো বন্ড যদি তৈরি হয়, তার মধ্যে অবশ্যই একটা বন্ড হবে সিগমা প্রথমটা, আর পরেরটা হবে পাই। তাহলে প্রথমে তো আমি এরকম দেখাই যে দুখানা হয়ে গেল বন্ড, তার মধ্যে একটা সিগমা একটা পাই, ঠিক আছে? 1 সিগমা আর 1 পাই। এইবার এই যে ইলেকট্রনগুলো, এরা ভ্যালেন্স শেলের ইলেকট্রন, অথচ রিয়াকশনে টেক পার্ট করলো না, তাই এরা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন। এবার সেই লোন পেয়ার অফ ইলেকট্রন দেখো, এটা ছাড়াও এটাও রয়েছে, দুখানা করে, প্রত্যেকটা অ্যাটমে দুটো করে লোন পেয়ার অফ ইলেকট্রন। তো সেইগুলো এইভাবে দেখানো হবে, লোন পেয়ার অফ ইলেকট্রন। আর যদি অরবিটাল পিকচার আঁকি, অরবিটাল পিকচার আঁকাটাও খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট সেটা, এবং তোমাদের বাড়িতে প্র্যাকটিসও করতে হবে। তো দেখো, সিগমা বন্ড, এটা যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয়, তাহলে এই সিগমা বন্ডের ওভারল্যাপিং হয়ে গেল দুখানা অক্সিজেন অ্যাটমের। এটা একটা অক্সিজেন অ্যাটমের নিউক্লিয়াস, এটা আরেকটা নিউক্লিয়াস, দুজনের পি অরবিটাল, তাদের মধ্যে হেড অন কলিশন হলো। তাহলে এখানে একটা 2p সিগমা বন্ড তৈরি হলো। এটা মুছে দিচ্ছি, সিগমা বন্ড তৈরি হলো। মুছে দিলাম কেন? কারণ তাহলে পাই বন্ডটা আমি দেখাতে পারবো না। এখানে একটা, যদি এটা এক্স অরবিটাল, এক্স অ্যাক্সিস হয়, তাহলে px অরবিটালগুলো যদি সিগমা বন্ড তৈরি করে, তাহলে তার পারপেন্ডিকুলার py বা pz, যে কোনো একটা, আমি এটাকে px, আমি এক্স অ্যাক্সিস নাও ধরতে পারতাম। আমরা জেনারেলি বলেছিলাম যে যখন ডাইঅ্যাটমিক মলিকিউল তৈরি হয়, তখন ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটাকে জেড ধরা হয়। তো আমরা যদি জেডও বলি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তার মানে এই যে এটা pz অরবিটাল, মানে pz এর ওভারল্যাপ হয়েছে। তাহলে এইটা, এই পাই বন্ড যারা তৈরি করবে, যারা পাশাপাশি এসে ওভারল্যাপিং করবে, তারা px হতে পারে, py হতে পারে। তাহলে এদের মধ্যে এইভাবে পাই বন্ড তৈরি হয়ে গেল। এরপর নাইট্রোজেনে কি হচ্ছে? 1s2, 2s2 অ্যান্ড 2p3, 7খানা ইলেকট্রন নাইট্রোজেনের। তাহলে 2s, 2p, 2p3 মানে 2p অরবিটালে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, আর 3টে আনপেয়ার্ড ইলেকট্রন মানে 3টে বন্ড তৈরি করবে নিশ্চয়ই, তাই না? এটা একটা নাইট্রোজেন অ্যাটম, তাহলে আরেকটা নাইট্রোজেন অ্যাটমের, এটা 2s, এটা 2p, 2s এ দুটো, 2p-তে একটা করে, তাহলে 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন। তো এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে, 3টে বন্ড মানে প্রথমটা সিগমা, পরের দুটো পাই বন্ড। তাহলে নাইট্রোজেন আর 3টে বন্ড দিলাম। তো 3টে বন্ডের মধ্যে একটা সিগমা প্লাস দুটো পাই, ঠিক আছে? এবার দেখো,
আনপেয়ার্ড নন রিয়াক্টিং কটা রয়েছে ইলেকট্রনগুলো, যারা ইলেকট্রন পেয়ার, যারা রিয়াকশানে অংশগ্রহণ করলো না, এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার। তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনের মাথায় একটা করে পেয়ার হবে, লোন পেয়ার অফ ইলেকট্রন, যারা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হওয়া সত্ত্বেও রিয়াকশানে টেক পার্ট করলো না। ঠিক আছে, এবার যদি আমি এদের আবার অরবিটাল ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, তাহলে প্রথমে এই একটা অরবিটাল দেখালাম, পিএক্স পিওয়াই পিজেড যা খুশি ভাবো তুমি, কোনো সমস্যা নেই, সবগুলোই চলবে। তাহলে এই সিগমা বন্ড হয়ে গেল, এটা একটা নাইট্রোজেন অ্যাটম, এটা একটা নাইট্রোজেন অ্যাটম, দুটোর পি অরবিটালগুলো এসে হেড অন ওভারল্যাপ হয়েছে। এরপর যদি ওটা পিএক্স হয় তাহলে এটা পিওয়াই, এটা ভাবা আমাদের সুবিধা, কারণ আমরা এটাকে এক্স, এটাকে ওয়াই এবং এই অ্যাক্সিসটাকে জেড, এরকম ভেবেই আমরা এগোই আর কি। তাহলে এদের মধ্যে এই যে পাই বন্ড হয়ে গেল, মানে পাশাপাশি ওভারল্যাপিং, মানে এখন এই দুটো অরবিটালকে তো আর পাশাপাশি এরকমভাবে এনে আমি যদি এরকম দেখাতে চাই যে এই এভাবে ওভারল্যাপ হচ্ছে, এখন এইভাবে এখানে কি করে দেখাবো, সম্ভব নয়। সেই জন্য অরবিটাল ডায়াগ্রামে এইভাবেই দেখানো হয়। ঠিক আছে, আর এটা যদি পিজেড অরবিটাল হয়, যদি পিজেড তাহলে এই পিজেড একটা পাই বন্ড, আর এখানে পিজেড একটা পাই বন্ড। দেখতে এখন এরকম লাগছে, কিন্তু আসল ব্যাপারটা কি, আসল ব্যাপারটা হচ্ছে যে যদি দুটো এই যে ভায়োলেট কালারের যেগুলো দেখিয়েছি, যদি পিওয়াই এরকম হয়, মানে এইভাবে যদি ওভারল্যাপিংটা হয়, অর্থাৎ এই পাই বন্ড যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের সঙ্গে এরকম ওপরে নিচে থাকে, তাহলে এই হলুদ কালার দিয়ে দেখানো পাই বন্ডটা এইভাবে থাকবে, হাফ এদিকে আর হাফ বোর্ডের পেছন দিকে। ঠিক আছে, অর্থাৎ এই পাই বন্ড এবং এই পাই বন্ড, মানে এইটা এবং এইটা, দুটো পাই বন্ড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তাই এই হয়ে গেল নাইট্রোজেন। কপি করো। আচ্ছা, এইবার আমরা এসে গেলাম ভ্যালেন্স বন্ড থিওরির লাস্ট টপিকে, সেটা হচ্ছে লিমিটেশনস বা ড্রব্যাকস অফ ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি অনেক কিছু এক্সপ্লেন করতে পারলো, ওভারল্যাপিং কী করে হচ্ছে, কী তার রুলস ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে মেইন যেটা ড্রব্যাক, অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট লিখেছি, দুটো পয়েন্টের মিনিংটাই সেম। কি সেম? ভিভিটি কুড নট এক্সপ্লেইন ফরমেশন অফ বন্ডস ইন কম্পাউন্ডস হ্যাভিং মোর দ্যান 2 অ্যাটমস। যে সমস্ত মলিকিউলে দুটোর বেশি অ্যাটম থাকে, সাপোজ H2O, অ্যামোনিয়া, মিথেন ইত্যাদি আরও অনেক, এদের ফরমেশন ব্যাখ্যা করতে পারে না। কেন পারে না, মানে কি পারে না আসলে, সেটা এখানে লেখা আছে। ভ্যালেন্স বন্ড থিওরি কুড নট এক্সপ্লেইন জিওমেট্রি, মানে শেপ অফ মলিকিউলস, একটা মলিকিউলের শেপ, তার জিওমেট্রি কেমন হবে। এই যে আমরা দেখাচ্ছি ইথিলিন মলিকিউল এরকম, HCH বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এই যে কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে, কোন অ্যাটমের রেসপেক্টে তার অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত হবে ইত্যাদি, এইগুলো ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারে না। ঠিক আছে, তার মধ্যে সব থেকে প্রথম যে এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা শুরু করি, যে কেন পারলো না বা কি পারলো না, কি তার ফেলিয়ার, সেটা হচ্ছে মিথেন মলিকিউল CH4। এবং যখনই এই ভ্যালেন্স বন্ড থিওরি এই যে তার ড্রব্যাকসগুলো এইগুলো সামনে এলো, ড্রব্যাকসগুলো বললে ভুল হবে, অ্যাকচুয়ালি একটাই ড্রব্যাক, তো সেটাই এমন একটা মেজর ড্রব্যাক যে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিকে মডিফাই করার চেষ্টা করলাম। বিজ্ঞানীরা ভ্যালেন্স বন্ড থিওরিকে মডিফাই করলেন এবং তারপরে নতুন যে থিওরিটা সামনে এলো সেটা হচ্ছে মডিফাইড ভার্সন অফ ভিভিটি, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন থিওরি। আমরা নেক্সট ভিডিওতে হাইব্রিডাইজেশন শুরু করব। তবে হাইব্রিডাইজেশন কেন দরকার, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি এই যে আমি যে পয়েন্টটা বললাম যে এক্সপ্লেন করতে পারছে না জিওমেট্রি, এটা আসলে কীরকমভাবে, মানে পারছে না মানে ব্যাপারটা কীরকম হচ্ছে একটু ছোটো করে না বললে হবে না। সেটা হচ্ছে সাপোজ মিথেন মলিকিউল তৈরি হবে, এবার একটা কার্বন আর দুটো, 4টে হাইড্রোজেন। এবার কার্বন আমরা জানি 1s2 2s2 2p2, তা ভ্যালেন্সিয়ালে 4টে ইলেকট্রন। আমরা আগে পড়েছিলাম কোভ্যালেন্সি পড়ার সময় যে কার্বন হচ্ছে এমন একটা অ্যাটম যেটা কেবলমাত্র এক্সাইটেড স্টেটে ও কী করে, বন্ড ফর্মেশন করে। অর্থাৎ এক্সাইটেড স্টেটে কী হয়, এই 2pর যে 2s-এর যে দুটো ইলেকট্রন, তার মধ্যে একটা থেকে যায় 2s-এ, আর একটা এই যে 2p-তে এখন দুখানা ইলেকট্রন, তো থার্ড ইলেকট্রন হিসাবে 2s-এর একটা ইলেকট্রন এখানে জয়েন করে, অর্থাৎ এরকম 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হয়। এবার এর সঙ্গে কে জুড়বে, হাইড্রোজেন 4টে, তাই হাইড্রোজেন মানে হচ্ছে 1s1। ঠিক আছে, তাহলে এই ধরো একটা হাইড্রোজেনের 1s1, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেনের 1s1, এটা আরেকটা হাইড্রোজেনের 1s1, 3খানা হাইড্রোজেন, 1s-এ একটা করে ইলেকট্রন। ন্যাচারালি বন্ড হলো
এখানে হলো আর একটা, এখানে আছে হাইড্রোজেন, সরি আর একটা 1s অরবিটাল হাইড্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রন, তো তার সঙ্গে এর বন্ড হয়ে গেল, 4টে বন্ড হয়ে গেল। এবার এই 4টে যে বন্ড হলো তার মধ্যে 3টে হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালগুলো পরস্পরের সঙ্গে সবাই পারপেন্ডিকুলার থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই যদি পি অরবিটালগুলো হয় এবং এই 3টে পি অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের 1s এসে এখানে ওভারল্যাপ করবে, তাই না? হাইড্রোজেনের 1s ওভারল্যাপ করলো, হাইড্রোজেনের 1s এখানে এসে ওভারল্যাপ করলো, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, দিস ইজ কার্বন। তাহলে দেখো HCH বন্ড অ্যাঙ্গেল HCH কত? 90 ডিগ্রি নিশ্চয়ই, কারণ প্রত্যেকটা পি অরবিটালের লোব পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। আর আরেকটা যেটা আছে এস এর সঙ্গে এস এর, ওর তো ওটাকে কোথায় দেবো তার তো কোনো ঠিক ঠিকানাই নেই আর কি। মানে সেইটা তো হচ্ছে স্ফেরিক্যাল, সেই স্ফেরিক্যাল মানে 2s এর সঙ্গে স্ফেরিক্যাল 1s তার যে বন্ডটা সেটা তো এইভাবে পিকচারে দেখানোই যায় না, ঠিক আছে? এখন যদি এইভাবে তৈরি হতো, ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে এইভাবে তৈরি হওয়া দরকার, বন্ড অ্যাঙ্গেল এরকম হতো। আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে একটা হচ্ছে এসএস সিগমা বন্ড তৈরি হবে, তাই তো? এসএস সিগমা বন্ড হচ্ছে একটা, আর এসপি সিগমা বন্ড হচ্ছে 3টে। এখন এসএস বন্ড আর এসপি বন্ডের মধ্যে এসপি বন্ড বেশি শক্তিশালী, বন্ড স্ট্রেংথ বেশি। কেন? আমরা আগে পড়েছিলাম যে ডাইরেকশনাল প্রপার্টি যত বাড়বে এই অরবিটালের তত সেই বন্ডের স্ট্রেংথ বাড়বে। তাহলে 4টে বন্ডের স্ট্রেংথ আলাদা, 4টে বন্ডের লেংথও আলাদা অ্যাকর্ডিং টু ভিবিটি, বন্ড অ্যাঙ্গেলস 90 ডিগ্রি। এই সব কটা ইনফরমেশন হচ্ছে প্র্যাকটিক্যালি যখন দেখা গেল যে মিথেন মলিকিউলের ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কীরকম? মিথেন মলিকিউলকে দেখতে হয় কীরকম? এই যে আমরা মডেল দেখাচ্ছিলাম, আমি আর বোর্ডে আর রাখবো না, তাহলে মডেলই দেখিয়ে দিই। তাহলে কার্বনের সঙ্গে যখন 4টে হাইড্রোজেন এইভাবে যুক্ত হয় তখন আমরা দেখি যে সেটাকে দেখতে এরকম টেট্রাহেড্রাল, চতুস্থলকীয়। প্রত্যেকটা HCH বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটা বন্ডের স্ট্রেংথ, প্রত্যেকটা বন্ডের লেংথ সব সমান সমান। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা দেখা গেছে, কিন্তু অ্যাকর্ডিং টু ভিবিটি এই হচ্ছে তার ডেসক্রিপশান, হুইচ ইজ কমপ্লিটলি রং। তাই জন্য প্র্যাকটিক্যালি যা আমরা দেখতে পাচ্ছি সেইটাকে এক্সপ্লেইন করার জন্য ভিবিটি সাফিসিয়েন্ট নয়। সেই জন্য ভিবিটিকে মডিফাই করে হাইব্রিডাইজেশন থিওরি আনা হলো, এবং সেই হাইব্রিডাইজেশন থিওরি আমরা নেক্সট ভিডিওতে পড়ব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে উইথ নিউ টপিক হাইব্রিডাইজেশন। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।